আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নে ৮ দফা অঙ্গীকারনামা। জাতীয় জুলাই সনদ ২০২৫ বাস্তবায়নে ৮ দফা অঙ্গীকারনামাসহ পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এই খসড়ার ভাষায় কোনো শব্দ, বাক্য গঠন বা কোনো বিষয় মন্তব্য থাকলে আগামী ২০ আগস্ট বিকাল ৪টার মধ্যে কমিশনের কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। জুলাই অভ্যুত্থান অধ্যায় আটকে দেন অপসারিত সচিব সিদ্দিক জুবায়ের। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের কার্যালয়, বাসভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গণহত্যার বিচার ও সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জাতীয় জুলাই সনদ ২০২৫ বাস্তবায়নে ৮ দফা অঙ্গীকারনামা সহ পূর্ণাঙ্গ খসড়ার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এই খসড়ার ভাষায় কোনো শব্দ, বাক্য গঠন বা কোনো বিষয়ে মন্তব্য থাকলে আগামী ২০ আগস্ট বিকাল ৪টার মধ্যে কমিশনের কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। শনিবার ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে খসড়াটি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়। জুলাই সনদে ৮৪টি দফা রয়েছে এবং এগুলো বাস্তবায়নে ৮ দফা অঙ্গীকারনামা সহ পূর্ণাঙ্গ খসড়া প্রস্তুত করা হয়েছে। সব পক্ষ স্বাক্ষর দিলেই তা বাস্তবায়ন হবে। অঙ্গীকারনামায় বলা হয়, যেহেতু বাংলাদেশের সাংবিধানিক কনভেনশনের অংশ হিসেবে ৭১ সালের ২৬ মার্চ থেকে ১৯৭২ সালের ৪ নভেম্বর পর্যন্ত দেশে কার্যত কোনো সংবিধান না থাকা সত্ত্বেও ওই সময়ের সব কার্যাবলী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৭২ সালের সংবিধানে সন্নিবেশিত করে এর আইনি ও সাংবিধানিক বৈধতা প্রদান করা হয়। একইভাবে, যেহেতু ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণ-অভ্যুত্থানোত্তর সময়ে প্রধান বিচারপতি পদত্যাগ করে উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ, অতঃপর অস্থায়ী রাষ্ট্রপতি পদের দায়িত্ব গ্রহণ এবং পরবর্তীতে প্রধান বিচারপতি পদে ফিরে যাওয়া সংক্রান্ত কোনো আইনি কাঠামো না থাকা সত্ত্বেও রাজনৈতিক দল ও জোটসমূহের রূপরেখা ও অঙ্গীকারের ভিত্তিতে ওই ধরনের কার্যাবলীকে বৈধতা দিয়ে পরবর্তী সংসদ গণ-অভ্যুত্থানে প্রদত্ত জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে সাংবিধানিক কনভেনশন এবং গণতন্ত্রকে সংহত করে। সুতরাং উল্লেখিত গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাবোধ এবং সাংবিধানিক কনভেনশন বজায় রেখে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরা নিম্ন স্বাক্ষরিকারা এই মর্মে অঙ্গীকার করছি যে, জাতীয় জুলাই সনদ ২০২৫ বাস্তবায়ন ৮ দফা অঙ্গীকারনামা সহ পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে। মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস অধ্যায় যুক্ত করার প্রক্রিয়া আটকে দেন সদ্য অপসারিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জুবায়ের। সরকার ও ন্যাশনাল কারিকুলাম কোঅর্ডিনেশন কমিটির এনসিসির সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালে ষষ্ঠ-দশম শ্রেণীর ইতিহাস এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুটি বইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত ছিল। সচিব জুবায়েরের অপসারণের পর এখন সেগুলো যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এনসিটিবির তথ্যমতে ২০২৪ সালে জুলাইয়ের ঐতিহাসিক ঘটনাকে মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী ২০২৫ শিক্ষাবর্ষে বাংলা ও ইংরেজি সাহিত্য বইয়ের কিছু অধ্যায়ে প্রাসঙ্গিকভাবে জুলাই আন্দোলন খণ্ডিত অংশ অন্তর্ভুক্ত করা হয়, যেমন পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের আমরা তোমাদের ভুলব না শীর্ষক লেখায় এবং ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ে কার্টুন পতিত সরকারের ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা শিরোনামে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এছাড়া কিছু বইয়ের পেছনের পৃষ্ঠায় জুলাইয়ের সেই সময়ের বাছাই করা কিছু গ্রাফিটি যুক্ত করা হয়। সিদ্ধান্ত ছিল ২০২৬ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দশম শ্রেণীর ইতিহাস এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের বইগুলোয় এই ঘটনাবলীর সংক্ষিপ্ত বিবরণ একটি পৃথক ও ধারাবাহিক ঐতিহাসিক প্রেক্ষাপটে অন্তর্ভুক্ত করা হবে। নতুন প্রজন্মকে ইতিহাসে ঘটে যাওয়া এই গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে জানানো হবে। এছাড়া সদ্য পাশ করা মাধ্যমিকের শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে সেপ্টেম্বর মাসে ক্লাস শুরু করবে। এই পর্যায়ে সব বই শিক্ষার্থীদের কিনে পড়তে হয়। এর মধ্যে বাংলা ও সহপাঠ, ইংলিশ ফর টুডে ও আইসিটি
এই ৩টি বইয়ের সত্ত্ব এনসিটিবির। সংস্থাটি প্রতি বছর দরপত্রের মাধ্যমে বিক্রেতা বা পরিবেশক নিয়োগ করে। বেসরকারি প্রকাশকরা এসব বই বাজারজাত করে থাকে। এসব বইয়ের জুলাই অধ্যায় আটকে যায়। সচিব অপসারণের পর সেই বইগুলোয় জুলাই অধ্যায় যুক্ত করা হয়েছে। এ বিষয়ে এনসিটিবির সদস্য পাঠ্যপুস্তক অধ্যাপক রিয়াজ চৌধুরী কালবেলাকে বলেন, আগে জুলাই অধ্যায়ের ব্যাপারে কি সিদ্ধান্ত ছিল সেটি আমার জানা নেই, তবে এখন একাদশ শ্রেণীতে জুলাই অধ্যায় যোগ হচ্ছে সেটা জানি। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৫ জুন ২০২৬ সালের জন্য পরিমার্জিত শিক্ষাক্রম নিয়ে শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে একটি সভা হয়। সেখানে বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া ও আমানুল্লাহ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তির প্রস্তাবনা দেন। এছাড়া পাঠ্য বইয়ে বেশ কিছু সংশোধনের মতামত দেন। ২ সদস্য সেই প্রস্তাবনার ভিত্তিতে এনসিটিবি জুলাইয়ের অধ্যায় যুক্ত করা সহ একটি খসড়া মন্ত্রণালয় পাঠায়। এই শিক্ষা উপদেষ্টার এই বিষয়ে আগ্রহ থাকলেও সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের সেই সিদ্ধান্ত আটকে দেন। তিনি জানান, পাঠ্য বইয়ে এ ধরনের অধ্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনৈতিকদের কার্যালয় ও বাসভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলে পাঠানো হয়নি। টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে বিষয়টি জানিয়ে পরে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে যে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে স্পষ্টভাবে জানানো হয়েছে, কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের একাধিক মিশনের সঙ্গে যোগাযোগে জানা গেছে, এখনও অনেকে আনুষ্ঠানিক নির্দেশনা পাননি। তবে অন্তত ২টি মিশনের প্রধান নিশ্চিত করেছেন তারা সরকারের কাছ থেকে সরাসরি এ ধরনের বার্তা পেয়েছেন। দূতাবাস সূত্র জানায়, বিদেশে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস, হাইকমিশন ও কূটনৈতিকদের বাসভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি টানানো ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সেই ছবি তাৎক্ষণিকভাবে নামিয়ে ফেলতে বলা হয়েছে। নির্দেশনার বাস্তবায়ন তদারকির জন্য অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিশ্চিত করবেন যে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে। এ পদক্ষেপে বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের ছবি থাকছে না। বিদেশে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। এটি লিখিতভাবে আসেনি, তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মিশনগুলোতেও বিষয়টি জানিয়ে দেবার। একই সঙ্গে তদারকির দায়িত্বও থাকবে। আরেকজন কূটনীতিক জানান, তাদের অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি এ বার্তা দিলেও কাছাকাছি আরেকটি মিশনের মাধ্যমেও বিষয়টি তাদের জানানো হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশে কর্মরত আরেক কূটনীতিক বলেন, এমন কোনো বার্তা এখনও আমি পাইনি, তবে হাইকমিশনার পেয়েছেন কিনা তা জানি না। গণহত্যার বিচার ও সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। শনিবার ১৬ই আগস্ট রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে পল্টন থানা জামায়াতের রোকন সমাবেশে তিনি একথা বলেন। হেলাল উদ্দিন বলেন, গণহত্যাকারীদের বিচার ও শাস্তির আওতায় না আনলে ভবিষ্যতেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। আহত ও শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য বিচার নিশ্চিত করা জরুরি। তা না হলে জনগণ আগামী নির্বাচন মেনে নেবে না। পল্টন থানা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মারুফুল ইসলামের সঞ্চালনা ও থানা আমির শাহিন আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ আমরা রোকন সমাবেশ করছি কোনো ভয় শঙ্কা ছাড়া। এর আগেও আমাদের সমাবেশ হয়েছে, কিন্তু তখন বহু বাধা অতিক্রম করতে হয়েছে। অনেকে সমাবেশ থেকে গ্রেফতারও হয়েছেন। এখন আর সেই কঠিন মুহূর্ত কাটাতে হচ্ছে না। এই সুন্দর পরিবেশ পাওয়ার পেছনে মূল অবদান ছাত্রদের গণ অভ্যুত্থান। তিনি আরও বলেন, আমাদের আহত ছাত্রভাইদের ত্যাগ কোনোদিন ভোলার নয়। হাসপাতালে গিয়ে দেখেছি একজনের একটি হাত নেই। তাকে জিজ্ঞেস করলাম কেমন আছেন, উত্তরে বললেন আলহামদুলিল্লাহ। দেশ স্বাধীন হয়েছে তাই ভালো আছি। তিনি আরও বললেন, পুলিশের গুলিতে একটি হাত হারিয়েছি, এতে কোনো দুঃখ নেই, দেশের প্রয়োজনে অন্য হাতও দিয়ে দেব। এই মানুষদের চিন্তা ছিল আমরা পুরনো পদ্ধতিতে থাকব না, দেশে নতুন কিছু হবে। কিন্তু তাদের সেই চিন্তার বিপরীতে আজ আমরা অশনি সংকেত দেখতে পাচ্ছি।
আহত ভাই ও শহীদদের স্বপ্ন বাস্তবায়নে মা-বাবারাও যদি গণহত্যাকারীদের বিচার না পান তবে আগামী নির্বাচন তারা মেনে নেবেন না। হেলাল উদ্দিন উল্লেখ করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক খারাপ, নির্বাচনী পরিবেশ ভালো থাকবে বলে মনে হচ্ছে না। আমরা চেয়েছিলাম সরকার স্থানীয় নির্বাচন দিয়ে প্রমাণ করুক এই পরিস্থিতিতেও নির্বাচন করা সম্ভব, তাহলে মানুষের আস্থা তৈরি হতো, জাতীয় নির্বাচনেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করত। আমরা বলেছিলাম ফেব্রুয়ারিতেই নির্বাচন হোক, সেই সঙ্গে সংস্কারও করা হোক। এদিকে জুলাই ঘোষণাপত্র এখনও অসম্পূর্ণ, এটিকে আগে পূর্ণাঙ্গ সনদে রূপ দিতে হবে, যা সংবিধানে অন্তর্ভুক্ত হবে। তখন সেই সংবিধানের আলোকে নির্বাচনের ব্যবস্থা করা গেলে দেশ ও জাতি তা মেনে নেবে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। দেশে নির্বাচন হবে আর আমরা অংশ নেব না, এটা হতে পারে না। মানুষ এখন বিশ্বাস করছে